সময় তখন বোধ হয় 10:30। এদিকে নিতাই দাদার দোকান গুটানো প্রায় শেষ। তিনি যেন বৃষ্টি থামার অপেক্ষায় দোকান খোলা রেখে দাঁড়িয়ে আছে। এদিকে বৈশাখের মুষলধারা বৃষ্টিটাও থামার কোনো লক্ষণ দেখছি না। এই অজস্র বৃষ্টির ধারা আমার চোখের জলের ধারাকে খানিকটা হলেও ম্লান করে দিয়েছে। আমার নাম অনির্বাণ, তবে বাড়িতে সবাই মিঠু বলেই ডাকে। আমি একটা ছোটোখাটো বেসরকারি কোম্পানিতে চাকরি করি। মাইনেও ততটা পাই না। এই অল্প মাইনে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হচ্ছে আমার। কি হে মিঠু, চাটা ভালো হয়নি বুঝি? এই কাপটা বদলে দিয়ে আরেক কাপ চা দেব? এতক্ষণ ধরে দেখছি তুমি জানি সারাটাক্ষণ কি নিয়ে ভাবছো? কিছু না দাদা, সংসারের কথা চিন্তা করতে করতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। কি হয়েছে আবার? এই তো দিব্যি চাকরি করছো। কি আর বলবো দাদা, এই তো গত বছর ঠাকুমার চিকিৎসায় সব হাতের টাকা খরচ হয়ে গেল। আর চাকরি করে যে কটা টাকা মাইনে পায় তা দিয়ে তো সংসারও চলে না। এই তো কাল ঘর ভাড়া দেওয়ার কথা, কিন্তু হাতে একটা টাকাও নেই। 3-4 মাস ধরে অনেক টাকা ঘর ভাড়াও জমে রয়েছে। এত চিন্তা করো না গো বাপু, ঠাকুরের কৃপায় সবই ভালো হবে। নাও নাও, চাটা তাড়াতাড়ি করে খেয়ে নাও। নিতাই দাদার কথাটা আমাকে ততটা ভরসা দিতে পারেনি। নিতাই দাদার সঙ্গে কথা বলতে বলতে এতটা সময় যে কি করে পার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এরই মধ্যে বৃষ্টিটাও একটু থামলো। হ্যাঁ গো নিতাই দাদা, বৃষ্টিটা তো মনে হচ্ছে একটু থেমেছে। তাহলে এখন বাড়ির জন্য একটু রওনা হই। কি বলছো? এখনো তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন তো রিক্সাও পাবো না, এতটা পথ হেঁটেই যেতে হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা, তবে সাবধানে যেও কিন্তু। এই বলে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চারিদিকে শুধু নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে। নিজের পায়ের শব্দটুকু শুনেও প্রচণ্ড ভয় লাগছে। থেকে থেকে মনে হচ্ছে পিছন পিছন কে জানে আসছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখি কেউই নেই। আমি তাড়াতাড়ি করে ছুটে চললাম। পুরো রাস্তাটাই একেবারে ফাঁকা, আশেপাশে কোনো মানুষই দেখা যাচ্ছে না। ভয়ে আমার বুকটা যেন ধপধপ করছে। আর একটু এগিয়ে গেলেই আমি আমার বাড়ি পৌঁছে যাব। চারিদিকে রাস্তাঘাটও কাদায় চটচট করছে, একেবারে হাঁটাই যাচ্ছে না। জীবনে ভাবতেও পারিনি এইরূপ ভয়ানক পরিস্থিতিতে পড়তে হবে আমায়। এখন মনে হচ্ছে নিতাই দাদার কথাটা শুনলেই ভালো হতো। যেতে যেতে হঠাৎ অদ্ভুত এক মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। এদিক ওদিক তাকাতে তাকাতেই বৃষ্টি আরো ঝমঝমিয়ে নেমে পড়ল। তখন দূরের ওই বটগাছটা চোখের নজরে পড়ল। তাড়াতাড়ি করে ছুটে চললাম ওই বটগাছটার দিকে বৃষ্টি থেকে বাঁচার জন্য। যাক, বটগাছটার নিচে দাঁড়িয়ে একটু স্বস্তি বোধ করলাম। বটগাছটার নিচে দাঁড়াতে দাঁড়াতেই শরীরটা যেন একটু ভার ভার লাগতে লাগলো। মনে যেন এক অজানা ভয় বিরাজ করছে। কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই আবার সেই মহিলার করুণ স্বর শুনতে পেলাম। আওয়াজটা যেন পিছন দিক থেকে আসছে, তাই পিছনে তাকিয়ে দেখলাম একটা ঘর। মেয়েটির কাঁদার আওয়াজ যেন আরো দ্বিগুণ হয়ে গেল। অনেকক্ষণ ইতস্তত ও ভয়ের জন্য ওইখানে দাঁড়িয়ে রইলাম। কিন্তু অদ্ভুত কাণ্ড এই যে এই রাস্তা দিয়ে আমি বহুবার আসা যাওয়া করেছি, কিন্তু এই ঘরটা তো আমার কখনোই চোখে পড়েনি। মেয়েটির কাঁদার আওয়াজ যেন আরো দ্বিগুণ হয়ে গেল। অনেকক্ষণ ইতস্তত ও ভয়ের জন্য ওইখানে দাঁড়িয়ে রইলাম।
কিন্তু মেয়েটির করুণ স্বর শুনে আমি আর থাকতে পারলাম না, তাই ছুটে চললাম মেয়েটিকে একটু সাহায্য করার জন্য। শুনছেন, ঘরে কি কেউ আছে? কে কান্না করছে ঘরে? কে রে বিরক্ত করছে এত রাতে আমাকে? আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, চলে যাও এখান থেকে। মেয়েটির কথা শুনে আমি ওইখান থেকে চলে আসলাম আর আবার বটগাছের নিচে গিয়ে দাঁড়ালাম। কিন্তু খানিকক্ষণ পরেই মেয়েটির করুণ কান্নার সুর আবার শুনতে পেলাম। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আর সহ্য করতে পারলাম না, তাই মেয়েটির ঘরের দিকে গিয়ে আবার মেয়েটিকে ডাক দিলাম। দ্বিতীয়বার আমার কথা শুনে মেয়েটি এবার দরজা খুলল। আমি মেয়েটির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই সৌন্দর্য যেন বর্ণনাতীত। আমি মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, আর মাঝে মাঝে ভাবতেও লাগলাম, এই মাঝরাতে এই রমণী এখানে কেন কান্না করছে। এই মাঝরাতে আমায় বিরক্ত করছেন কেন? আমি বললাম না আমার কোনো সাহায্যের দরকার নেই। আমার নাম অনির্বাণ। আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম, কিন্তু মাঝ রাস্তায় এই প্রবল ঝড়ের সম্মুখীন হয়ে পড়লাম। আপনি যদি বৃষ্টিটা থামা অবধি ঘরে থাকার জন্য একটু অনুমতি দেন, তাহলে আমি বিশেষভাবে ঠিক আছে, আসুন। আমি ইতস্তত বোধ করতে করতে ঘরে গিয়ে বসলাম। ঘরটা খুবই অগোছালো ছিল। মনে হচ্ছে ঘরে কোনো না কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে। মেয়েটা বোধহয় আমার জন্য জল আনতে গিয়েছে। কিন্তু হঠাৎ মেয়েটার করুণ কাঁদার সুর শুনতে পেলাম। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে একটু এগিয়ে দেখতে গেলাম। দেখলাম মেয়েটা পিছন দিকে মুখ করে আবারও কান্না শুরু করে দিয়েছে। আমি মেয়েটিকে ভয় পেতে পেতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তারপর যা দেখলাম আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। মেয়েটির চোখ দুটি যেন হঠাৎ করে লাল হতে লাগলো, আর ওই রক্তবর্ণের চোখ দিয়ে রক্ত অশ্রুধারা বইতে লাগলো। তোরা মানুষেরা কি মরার পরেও আমাদের শান্তিতে থাকতে দিবি না? আমাকে আর আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছিলে। এবার কে তোকে বাঁচাবে আমার হাত? আমি তাড়াতাড়ি করে ওইখান থেকে ভয়ে ছুটে পালালাম। পরের দিন সকালে ওই নদীর ধারে আমার জ্ঞান ফেরে। গ্রামের লোকদের ওই ভয়ানক রাতের গল্প বললেই ওরা আমাকে পাগল বলে উড়িয়ে দেয়। পরে এক বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছিলাম, বহুদিন আগে ওই ঘরে এক বৃদ্ধ আর ওর মেয়ে থাকত, কিন্তু ডাকাতরা একদিন তাদের দুজনকেই নৃশংসভাবে হত্যা করেছিল। ওহে নিতাই দাদা, তুমি কি আমার কথাটা শুনছো, না তুমিও আমাকে পাগল ভেবে উড়িয়ে দিচ্ছ? তুমি বাইরের দিকে তাকিয়ে রইলে কেন?